আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়ের সম্ভাবনার মৌলিক ধারণা সম্পর্কে জানব। দেখো, সম্ভাবনা জিনিসটা আসলে কি এটা সম্বন্ধে আমাদের আগে জানতে হবে যে সম্ভাবনাটা আসলে কি। সম্ভাবনাটা হচ্ছে যে কোনো একটা জিনিস বা কোনো একটা ঘটনা ঘটবে কি ঘটবে না দুটোই থাকবে, ঘটতেও পারে নাও পারে। এই যে এরকম আনসার্টেন যে জিনিসগুলো সেগুলোই হচ্ছে সম্ভাবনা। যে একটা জিনিস আছে সেটা ঘটতেও পারে নাও পারে। যেমন আবহাওয়ার ক্ষেত্রে যে আজকে বৃষ্টি হতেও পারে নাও পারে। যেমন আজকে সকাল থেকেই রোদ আছে, তো বৃষ্টি হতেও পারে আবার নাও পারে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এইগুলো জিনিসকে আমরা বলবো হচ্ছে সম্ভাবনা। যে সম্ভাবনা যে কোনো একটা জিনিস ঘটবে কি ঘটবে না এই দুটোর মধ্যে কি 50-50 আশা থাকবে, সেটাই হচ্ছে সম্ভাবনা। এখন আমরা আস্তে আস্তে সম্ভাবনার মৌলিক ধারণাগুলোর দিকে যাই। এই অধ্যায়ে আমরা কি কি শিখব? দেখো, এই অধ্যায়ে যেই বিষয়ের আলোকে অধ্যায়টা সাজানো হয়েছে সেই বিষয়গুলো আগে আমরা জেনে নিই। এই অধ্যায়ে আমরা সম্ভাবনার সাথে সম্পর্কিত বিষয়ের উদাহরণ সহ বর্ণনা দেখব। যে সম্ভাবনার সাথে যে বিষয়গুলো জড়িত সেইগুলো আমরা উদাহরণ সহ বর্ণনা করব। দ্বিতীয় দেখো বলছে বিন্যাস ও সমাবেশের ধারণা বর্ণনা করব। এখানে আমরা বিন্যাস আর সমাবেশ দুটো জিনিস আছে, সেই দুটো ধারণা আমরা এখানে বর্ণনা করব। 3 নম্বর হচ্ছে সম্ভাবনার বিভিন্ন সংজ্ঞা ব্যাখ্যা করব। 4 নম্বর বলছে শর্তাধীন সম্ভাবনা ও স্বাধীন সম্ভাবনার ধারণা ব্যাখ্যা করব। পরস্পর বর্জনশীল ও অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্রের প্রমাণ ও প্রয়োগ করব। অনির্ভরশীল ও নির্ভরশীল ঘটনার জন্য সম্ভাবনার গুণসূত্র বর্ণনা ও প্রয়োগ করব। বাস্তব জীবন ভিত্তিক সহজ সমস্যা সমাধানে সম্ভাবনার ধারণা ও সূত্রের প্রয়োগ করব। এই জিনিসগুলোই হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। তা আজকে আমরা প্রথমটা যে সম্ভাবনার সাথে সম্পর্কিত কিছু বিষয় সম্পর্কে ধারণা লাভ করব, যেটা আমাদের পুরো অধ্যায়টার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই জিনিসগুলো না জানি তাহলে আমাদের পুরো অধ্যায়টা পড়তে গেলে ঝামেলা হবে। তাই আমাদের প্রথমে আগে এই মৌলিক ধারণাগুলো জানতে হবে। দেখো, প্রথম জিনিসটা হচ্ছে চেষ্টা, ইংরেজিতে যাকে বলা হয় ট্রায়াল। বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে মাথা ঠান্ডা করে শুনবে। খুব একটা কঠিন বিষয় না, এটা একটা সহজ বিষয়, তোমরা খুব সহজে বুঝে যাবে। দেখো বলছে চেষ্টা বা ট্রায়াল প্রয়োজনীয় কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ একবার সম্পূর্ণ করা হলে তাকে ট্রায়াল বা চেষ্টা বলে। যে কোনো একটা কাজ আমি করব তার জন্য কি আমার কিছু উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যের অধীনে একটা কাজ যদি আমি একবার করি তাহলে সেটাকে বলা হচ্ছে ট্রায়াল। ধরো আমি এখন একটা কয়েন টস করব। কয়েনের কয়টা পিঠ? দুইটা, একটা হেড আর একটা টেল। এই যে এই কয়েনটা যদি আমি একবার টস করি তাহলে এটা হবে চেষ্টা। যে আমি কয়েনটা টস করেছি, আমার উদ্দেশ্য হচ্ছে হেড পড়ে না টেল পড়ে সেটা আমি দেখবো, তাহলে কি কয়েনটাকে আমাকে টস করতে হবে। তো টস করেছি, তারপর আমি দেখতে পেয়েছি কি পড়েছে। এই যে একবার যে টস করলাম এটাই হচ্ছে ট্রায়াল। তার মানে কি প্রয়োজনীয় কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ একবার সম্পূর্ণ করাকে বলা হয় ট্রায়াল বা চেষ্টা। শুধু একবার করলে সেটা হচ্ছে চেষ্টা।
এখন দেখো বলছে পরীক্ষা বা পরীক্ষণ, যেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এই পরীক্ষা খাতায় লেখা ওই পরীক্ষা না, আমরা যেটা এক্সামিনেশন বলি ওটা না, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। যে কোনো একটা আমি কাজ করব, তার জন্য আমরা যে পরীক্ষাগুলো করব সেটাকে বলা হয় এক্সপেরিমেন্ট। যেমন আমরা প্র্যাকটিক্যালের সময় যে কাজগুলো করি সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট। তো এটা বলছে প্রয়োজনীয় কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ বারবার করা হলে তাকে বলা হয় পরীক্ষা বা পরীক্ষণ। আগেরটা চেষ্টা কি ছিল, যে কোনো শর্তের অধীনে একটা কাজ একবার সম্পূর্ণ হলে সেটা হচ্ছে চেষ্টা। আর এখন আমরা বলছি পরীক্ষণে, যে একটা কাজ যদি আমরা বারবার করি তাহলে সেটা হবে পরীক্ষা। তার মানে কি, চেষ্টাটাকে যখন আমরা বাড়াবো, একবার করলে চেষ্টা, তারপরে চেষ্টা আবার করব, এরকম যখন আমি অনেকবার করব তখন সেটাকে আমরা বলবো পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট। তাহলে কি, এখন দেখো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে একটা কয়েন নিক্ষেপ করব, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়ালি বলি যে একটা কয়েন থ্রো করলে তার হেড আসার সম্ভাবনা হাফ এবং টেল আসার সম্ভাবনা হাফ। এই যে হাফ, এটা কি আমরা আন্দাজে বলছি না, এটা কিন্তু বারবার এক্সপেরিমেন্ট করে করে এই ডিসিশনে আমরা পৌঁছাইতে পেরেছি। তাহলে কি, যখন আমরা একবার কয়েনটা থ্রো করছিলাম তখন হচ্ছিল সেটা চেষ্টা, যে হেড পড়ছে না টেল পড়ছে সেটা আমরা দেখেছি। যখন এই চেষ্টার সংখ্যা আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বার বাড়াবো তখন আমাদের সেটা হবে পরীক্ষণ, এবং তখন এসে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। যেমন হেড আর টেল পড়ার সম্ভাবনা হাফ হাফ, এটা আমরা অনেকবার চেষ্টা করার পরে যে আমরা ডিসিশন নিতে পেরেছি যে এদের আসার সম্ভাবনা হাফ হাফ। তো এটা হচ্ছে পরীক্ষণ। এখন দেখো বলছে দৈব পরীক্ষণ, যেটাকে বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। দেখো র্যান্ডম এক্সপেরিমেন্টে আমরা কি বলছি, যে দৈব পরীক্ষণ, যে পরীক্ষার ফলাফলগুলো পূর্বে জানা থাকে। দেখো আমরা একটা যদি কয়েন টস করি তাহলে তার ফলাফল কি আসবে, হয় হেড না হলে টেল, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি যে কোনো একটা, কিন্তু কোনটা আসবে সেটা কিন্তু আমরা জানি না, দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। তো বলছে যে পরীক্ষার ফলাফলগুলো পূর্বেই জানা থাকে এবং এর প্রত্যেকটি ফলাফলের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে। যেমন আমরা কি বলছি, যে একটা কয়েন থ্রো করলে হেড আসার সম্ভাবনা হাফ, টেল আসার সম্ভাবনা হাফ। দেখো এর সম্ভাবনাও কিন্তু নির্দিষ্ট থাকে এবং ফলাফল কি আসবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি, কিন্তু কোনো একটা নির্দিষ্ট চেষ্টায় কোন ফলটি আসবে তা পূর্ব থেকে নিশ্চিত করে বলা যায় না। আমরা জানি দুটো ফলাফল আছে, তাদের সম্ভাবনা হাফ হাফ, কিন্তু আমি একবার ট্রায়াল দেওয়ার পরে কোনটা আসবে সেটা কিন্তু আমি বলতে পারি না। এরূপ পরীক্ষণকে বলা হচ্ছে দৈব পরীক্ষা, যে ফলাফলগুলো আমার পূর্বে থেকেই জানা থাকবে, প্রত্যেকটা ফলাফলের একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকবে, কিন্তু কোনো একটি চেষ্টায় কোন ফলটি আসবে তা পূর্ব থেকে নিশ্চিত করে বলা যায় না। এইরূপ পরীক্ষাকে আমরা বলবো দৈব পরীক্ষা। এই দৈব পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সংজ্ঞাটা পড়তে হবে। দেখো এখন আসছে নমুনা ক্ষেত্র। আমরা যখন ম্যাথ সলিউশন করব তখন নমুনা ক্ষেত্রটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটা একটু বুঝে রাখবা। বলছে নমুনা ক্ষেত্র, স্যাম্পল স্পেস, কোনো একটি দৈব পরীক্ষা হতে প্রাপ্ত সম্ভাব্য সকল ফলাফলের সেটকে বলা হয় নমুনা ক্ষেত্র। ধরো আমি একটা দৈব পরীক্ষা করছি, সেই পরীক্ষায় যতগুলো ফলাফল আসবে তার সেটকে আমি বলছি নমুনা ক্ষেত্র। দেখো উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, যে একটি ছক্কা একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র। ধরো একটা ছক্কা যদি তুমি নিক্ষেপ করো তার নমুনা কি কি হতে পারে, ছক্কায় কি কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6। এই 6টা জিনিসের বাইরে কিন্তু ছক্কায় আর কিছুই নাই। তো এই 6টা জিনিসকে একত্রে আমরা বলবো নমুনা ক্ষেত্র। একটা ছক্কা নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। এই নমুনা ক্ষেত্রকে আমরা বড় হাতের এস দ্বারা প্রকাশ করি, এজন্য আমরা লিখেছি এস ইকুয়াল টু 1 থেকে 6।
এখন যদি আমরা একটা কয়েন টস করতাম তাহলে কি আসতে পারতো? হেড আর টেল। তাহলে এখানে আমরা লিখতাম হেড এবং টেল। এখন দেখো বলছে নমুনা বিন্দু, স্যাম্পল পয়েন্ট। কোন একটি দৈব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদান বা একককে নমুনা বিন্দু বলে। মানে দৈব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট, আমি একটা দৈব পরীক্ষা করছি, তার সাথে সংশ্লিষ্ট নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপাদানই হচ্ছে নমুনা বিন্দু। তাহলে দেখো এখানে আমরা একটা ছক্কা যদি নিক্ষেপ করি, তার নমুনা বিন্দু কি ছিল? নমুনা ক্ষেত্র ছিল হচ্ছে s = 1 থেকে 6 পর্যন্ত। তাহলে কি এখানে প্রত্যেকটা নমুনা বিন্দু কি বলছে? নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানই এক একটা নমুনা বিন্দু। তাহলে কি নমুনা ক্ষেত্রের এখানে 1 একটা নমুনা বিন্দু, 2 আরেকটা নমুনা বিন্দু, 3 একটা নমুনা বিন্দু, 4 একটা নমুনা বিন্দু, 5 একটা নমুনা বিন্দু, 6 একটা নমুনা বিন্দু। প্রত্যেকটি উপাদানই এক একটি নমুনা বিন্দু। তাহলে এখন দেখো এই প্রত্যেকটি হচ্ছে নমুনা বিন্দু। তাহলে উপরের নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা কি? n of s = 6। কারণ দেখো একটা ছক্কা নিক্ষেপ করলে সেখানে নমুনা বিন্দু হবে 6টা, কারণ তার নমুনা ক্ষেত্রের উপাদান হচ্ছে 6টা। এখানে যে সংখ্যাকে n of s দ্বারা লেখা হয়েছে, n হচ্ছে নমুনার সংখ্যা আর s হচ্ছে তুমি কোন নমুনা ক্ষেত্রটা নিচ্ছ সেটা, এজন্য এটাকে লেখা হয় n of s। এখন যদি আমরা একটা মুদ্রা নিক্ষেপ করতাম তাহলে কি আমাদের নমুনা ক্ষেত্রে কি থাকতো? হেড আর টেল। তাহলে আমার নমুনা বিন্দু কি হতো? হেড একটা আর একটা টেল। তাহলে আমাদের নমুনা বিন্দুর সংখ্যা কি হতো? n of s = 2। এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু। এই দুটো দৈব পরীক্ষায় এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন দেখো আমরা আসি ঘটনা, যেটাকে বলা হয় ইভেন্ট। এই ঘটনাকে ইভেন্ট বলে। বলছে নমুনা ক্ষেত্রে যে কোনো উপসেটকেই ঘটনা বলে। দেখো আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করছিলাম তখন তার নমুনা ক্ষেত্রে কি ছিল? 6টা উপাদান ছিল। সেট আর উপসেট তো বুঝো। উপসেট হচ্ছে কি? সার্বিক সেটের একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে উপসেট। একটা সার্বিক সেটের মধ্যে সব উপাদান আছে, সেখান থেকে কিছু উপাদান নিয়ে যদি আমি আরেকটা সেট গঠন করি তখন সেই সেটটাকে বলবো আমরা সার্বিক সেটের উপসেট। তো এখানেও এরকম একটা বলছে যে নমুনা ক্ষেত্রের যে কোনো উপসেটকে ঘটনা বলা হয়। যে নমুনা ক্ষেত্রে যতগুলো উপাদান থাকবে সেখান থেকে আমরা কিছু সংখ্যক নিয়ে যে সেটটা গঠন করব সেটাই হচ্ছে ঘটনা। আবার ইচ্ছা করলে কি আমরা পুরো নমুনা ক্ষেত্র নিয়েও একটা ঘটনা তৈরি করতে পারি। দেখো অন্যভাবে যদি আমরা বলি তাহলে কিভাবে বলা যায়? বলছে কোনো একটি দৈব পরীক্ষা হতে প্রাপ্ত নমুনা ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূলে প্রাপ্ত প্রতিটি ফলকে বা একাধিক ফলাফলের সেটকে ঘটনা বলে। একটা দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র হতে প্রাপ্ত প্রতিটি ফলাফলের বা একাধিক ফলাফলের সেটকে ঘটনা বলা হয়। দেখো আমরা একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাব। দেখো বলছে একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্র কি? s = 1 থেকে 6 পর্যন্ত। এখানে আমি বলছি একটা ঘটনা এ ধরেছি, যেটা হচ্ছে ওই নমুনা ক্ষেত্রের বিজোড় সংখ্যা পাওয়ার সেট, যেটা আমরা বলছি এ। যে ওই নমুনা ক্ষেত্র থেকে আমরা একটা সেট নেব যেটা হচ্ছে শুধু ওই নমুনা ক্ষেত্রের বিজোড় সংখ্যা থাকবে। তাহলে কি দেখো বিজোড় সংখ্যা কি 1 3 5। তাহলে এ ঘটনা কি এস এর উপসেট না? কারণ এস এর মধ্যে সবগুলোই আছে, এ আমি নিয়েছি শুধু বিজোড় সংখ্যা, তাহলে এটা হবে এস এর উপসেট। তখন এই এ ঘটনাকে, এ কে আমরা বলছি এ যে সেট, এটাকে বলছি ঘটনা। দেখো এখন আমাদের আসবে অসম্ভব বা অবাস্তব ঘটনা, যেটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। মানে যেই ঘটনাটা কখনোই ঘটবে না। দেখো অসম্ভব মানে কি? যেটা কখনোই সম্ভব না, সেটাকে আমরা বলছি অসম্ভব ঘটনা। যেমন আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা কি সম্ভব? একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত এটা সম্ভব করা কোনোভাবেই পসিবল না। তো এই ধরনের ঘটনা হচ্ছে অসম্ভব ঘটনা। তো এখন
এখন দেখো, যদি আমরা একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে তার নমুনা ক্ষেত্র কি 1 থেকে 6 পর্যন্ত। এখন আমি যদি বলি আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম, সেখানে আমি 7 পাবো, এটা কি সম্ভব? আদৌ সম্ভব না, কারণ ছক্কায় তো আমার উপাদানই আছে 1 থেকে 6 পর্যন্ত, মানে 6টা, সেখানে 7, এই সংখ্যাটা সেখানে নেই, তাহলে আমি কিভাবে সেখান থেকে পাবো? তো এই যে ছক্কায় 7 পাওয়ার ঘটনাটা হচ্ছে অসম্ভব ঘটনা। যেমন সূর্য পশ্চিম দিকে ওঠার ঘটনাটা অসম্ভব, তেমন ছক্কায় 7 পড়ার ঘটনাটাও অসম্ভব ঘটনা। তারপরে যদি এমন বলতে পারি আমি বছরে 13 মাস, এটাও কিন্তু অসম্ভব, কারণ আমরা জানি বছরে হচ্ছে 12 মাস, 13 মাস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই ধরনের ঘটনাগুলো যদি আসে সেগুলোকে আমরা বলবো অসম্ভব বা অবাস্তব ঘটনা, যেটা আদৌ কখনো ঘটবে না। তারপরে দেখো নিশ্চিত ঘটনা। দেখো নাম শুনলে বুঝতে পারছি নিশ্চিত, তার মানে কি যেটা ঘটবেই, শিওর ইভেন্ট বা সার্টেন ইভেন্ট বলতে পারো। শিওর ইভেন্ট বলছে যে ঘটনা অবশ্যই ঘটবে তাকে নিশ্চিত ঘটনা বলে। তাহলে আমি কি বলবো যে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য কিন্তু প্রতিদিন নির্দিষ্ট সময়ে পূর্ব দিকেই ওঠে, এটা কি একটা নিশ্চিত ঘটনা যে সূর্য পূর্ব দিকেই উঠবে, তাহলে কি এটা হচ্ছে নিশ্চিত ঘটনা। তো আমাদের যখন আমরা সম্ভাবনা পড়ছি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সম্ভাবনার মান সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন 0, এর বাইরে কিন্তু হবে না। সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে 0। তো যখন আমরা বলছি নিশ্চিত ঘটনা সেটা ঘটবেই, তখন তার সম্ভাবনা হচ্ছে 1। এজন্য আমরা এটাকে লিখতে পারি প্রবাবিলিটি, এই যে আমি পি লিখেছি সামনে, প্রবাবিলিটি ব্র্যাকেটের মধ্যে লিখেছি নিশ্চিত ঘটনা ইকুয়াল টু 1। তার মানে কি নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হচ্ছে 1, যেই ঘটনাটা ঘটবেই সেই ঘটনাটার মান, সম্ভাবনার মান হবে 1। এই যে সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান 0, এটা অবশ্যই মনে রাখবে। আর নিশ্চিত ঘটনার সম্ভাবনা 1, এটাও মনে রাখবে। তারপরে নেক্সট আমরা করব অনিশ্চিত ঘটনা, সেটাও মনে রাখবে, কারণ এগুলো এমসিকিউ এর জন্য আমাদের প্রয়োজন। তো এখন আসো আমরা করি অনিশ্চিত বা সম্ভাব্য ঘটনা। আচ্ছা, এটা পড়ার আগে একটা বলি যে নিশ্চিত ঘটনার মান যদি 1 হয় তাহলে কি অসম্ভব ঘটনার মান কি, যে ঘটনাটা কখনো ঘটবেই না, তার সম্ভাবনা কি হবে? যখন অসম্ভব কোনো ঘটনা হবে সেই ঘটনার সম্ভাবনা অবশ্যই 0, কারণ সেটা তো ঘটবেই না, তাহলে তার সম্ভাবনা 0। আর যখন নিশ্চিত ঘটবে তখন তার সম্ভাবনা হবে 1। তার মানে কি অসম্ভব ঘটনার সম্ভাবনা 0 এবং নিশ্চিত ঘটনার সম্ভাবনা হচ্ছে 1। আর বাকি যেগুলো ঘটনা ঘটবে এই দুটোর বাইরে, যেগুলোকে আমরা বলবো অনিশ্চিত বা সম্ভাব্য ঘটনা, সেগুলোর মান থাকবে 0 থেকে 1 এর ভিতরে। 0 থেকে 1 এর ভিতরে দেখো কোটি কোটি মান দশমিক আকারে, এই মানগুলো হবে আমাদের অনিশ্চিত বা সম্ভাব্য ঘটনা, আনসার্টেন ইভেন্ট। বলছে যে ঘটনাটি ঘটতেও পারে আবার নাও পারে তাকে বলা হচ্ছে অনিশ্চিত ঘটনা। তাহলে দেখো আজকে সকালে রোদ আছে, আমি যদি বলি বৃষ্টি হবে তাহলে আমি কি বলবো? আজকে বিকালে বৃষ্টি হতেও পারে নাও পারে, মানে কি দুটোরই 50-50 সম্ভাবনা, হতেও পারে নাও পারে। কিন্তু আজকে সকাল থেকে যেই পরিমাণে রোদ হচ্ছে, তাহলে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কিন্তু পার্সেন্টেজ কম হবে, কারণ সকাল থেকে রোদ হচ্ছে, ধারণাই করা যায় যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমই আছে। তারপরেও কি হতেও পারে নাও পারে, এক্সাক্ট কিন্তু ঘটতেছে না। আমরা কি বলছি? বৃষ্টি হতেও পারে নাও পারে, মানে ঘটতেও পারে আবার নাও পারে। তো এই ধরনের ঘটনাকে আমরা বলছি অনিশ্চিত বা সম্ভাব্য ঘটনা। তো দেখো এই ক্ষেত্রে তার প্রবাবিলিটি হবে, সরি এই জায়গায় হবে অনিশ্চিত ঘটনা।
তাহলে কি অনিশ্চিত ঘটনার সম্ভাবনা কি হবে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। জিরো থেকে 1 এর মধ্যে আমাদের যেই ঘটনাটা থাকবে সেটা হবে আমাদের অনিশ্চিত ঘটনা, যেটার সম্ভাবনা 0 থেকে 1 এর মধ্যে, অনিশ্চিত বা সম্ভাব্য ঘটনা। তাহলে কি যে ঘটনা ঘটতেও পারে আবার নাও পারে, সেই ধরনের ঘটনাকে আমরা বলছি অনিশ্চিত ঘটনা বা সম্ভাব্য ঘটনা, যেটা ঘটার সম্ভাবনা 50-50, ঘটতেও পারে নাও পারে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান হবে 0 থেকে 1 এর মধ্যে, এক্সাক্ট 0 হবে না, এক্সাক্ট 1 ও হবে না, তার মাঝামাঝি যে মানগুলো আসবে সেই মানগুলোই হবে এই অনিশ্চিত ঘটনার মান। আর যখন এক্সাক্ট 0 হবে সেটা হচ্ছে কি অসম্ভব ঘটনা, আর যখন এক্সাক্ট 1 হবে তখন সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। দেখো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্জনশীল ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এটা কিন্তু ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে একটা উদ্দীপক দিয়ে দেবে, তারপরে তোমাকে বলবে যে এই ঘটনাটি বর্জনশীল কিনা যাচাই করো বা অবর্জনশীল কিনা যাচাই করো, তখন কিন্তু তোমাকে এটা বের করতে হবে। তো বর্জনশীল ঘটনা কখন হবে সেটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি সেটা বের করতে পারবে না। তো দেখো বর্জনশীল ঘটনা কি বলছে, এটা কিন্তু খুব সহজ, তোমরা 9 টেনেও সম্ভবত করে এসেছো, এটা সেটের ওই জায়গায় এই জিনিসগুলো তোমরা পড়েছো, কিন্তু জানতে না হয়তো বা এটা বর্জনশীল ঘটনা, এরকম জানতে না। তো এখন দেখো বলছে বর্জনশীল ঘটনা, যে যদি 2 বা ততোধিক ঘটনার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু না থাকে, যেটাকে আমরা বলি কমন পয়েন্ট না থাকে, তবে ওই ঘটনা সমূহকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে। যে 2 বা তারও বেশি ঘটনা থাকবে কিন্তু তাদের মধ্যে কোনো সাধারণ বা কমন কোনো বিন্দু থাকবে না, তখন ওই ঘটনাকে বলা হয় পরস্পর বর্জনশীল ঘটনা। এখন দেখো এটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখতে পারি। দেখো বলছে দুটি ঘটনা এ ও বি কে পরস্পর বর্জনশীল ঘটনা বলা হবে যদি কমন পয়েন্টকে আমরা সেটে কি লিখতাম, এ ইন্টারসেকশন বি। তাহলে কি দুটার মধ্যে কমন পয়েন্ট আমরা এইটা দ্বারা প্রকাশ করি ম্যাথমেটিক্যালি। তো আমরা বলছি কি এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না, তার মানে কি এ ইন্টারসেকশন বি যদি ফাঁকা সেট হয় তাহলে আমরা কি বলবো সেই ঘটনাটি হচ্ছে বর্জনশীল ঘটনা। যেহেতু এটা সম্ভাবনার অধ্যায় তাহলে তার সম্ভাবনাটাও আমাকে জানতে হবে। দেখো যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা আমরা বলবো বর্জনশীল ঘটনা, কারণ তাদের ভিতরে কোনো সাধারণ বা কমন পয়েন্ট থাকবে না এবং তাদের সম্ভাবনা হচ্ছে 0। যখন তাদের মধ্যে কোনো সাধারণ পয়েন্ট থাকে না তার সেটের মান হয় ফাঁকা সেট, আর ফাঁকা সেটের সম্ভাবনা মানে কি সেটা কখনোই ঘটবে না, তো সেটার সম্ভাবনা কি অসম্ভব ঘটনা, সেটা হচ্ছে 0, তার সম্ভাবনা 0। তো দেখো আমরা উদাহরণস্বরূপ কিভাবে বলতে পারি, একটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র কি s equal to 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা উপাদান। এখন বলছে ছক্কার উপরের পিঠে প্রাপ্ত জোড় সংখ্যার ঘটনা এ। তুমি একটা ছক্কা নিক্ষেপ যদি করো তাহলে জোড় সংখ্যার ঘটনা কি হবে, 2 4 6 যে নমুনা ক্ষেত্র আছে তার মধ্যে 2 4 6 হচ্ছে জোড় সংখ্যা, এই ঘটনাকে আমরা এ ধরছি। আবার বলছি প্রাপ্ত বিজোড় সংখ্যার সেট হচ্ছে বি, আবার যে ছক্কা নিক্ষেপ করবো তার মধ্যে বিজোড় সংখ্যা কি কি আছে 1 3 5, এটাকে আমরা বলছি বি। এখন দেখো এ আর বি এদের দুজনের মধ্যে কিন্তু কোনো
কমন বিন্দু নাই, এখানে আছে 2 4 6, এখানে 1 3 5, রিপিটেশন কোনোটাই নাই। তাহলে কি এই দুটো ঘটনা কি পরস্পর বর্জনশীল ঘটনা, কারণ কি তাদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই বা নমুনা বিন্দু নেই বা কমন পয়েন্ট নেই। তো এরকম যদি কোনো একটা অঙ্ক আসে তাহলে তোমাদের দুটো ঘটনা দেওয়া থাকলে সেখানে যদি কোনো সাধারণ বিন্দু না থাকে তখন সেটাকে আমরা বলবো বর্জনশীল ঘটনা। তারপরে যখন আমরা ম্যাথ করব তখন আবার ভালোভাবে শিখে যাব। এখন দেখো অবর্জনশীল ঘটনা, যেটাকে আমরা ইংরেজিতে বলছি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। বলছে যদি দুই বা ততোধিক ঘটনার মধ্যে সাধারণ বিন্দু থাকে তবে ওই ঘটনা সমূহকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে। যে দুটো বা তার বেশি ঘটনার মধ্যে একটা সাধারণ বিন্দু থাকবে, একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, কমন পয়েন্ট থাকবে, তখন সেইটাকে আমরা বলবো অবর্জনশীল ঘটনা। আর বর্জনশীলে কি কোনো কমন পয়েন্ট থাকবে না। দেখো গাণিতিকভাবে তাহলে আমরা কি লিখবো, যে দুটি ঘটনা এ আর বি পরস্পর অবর্জনশীল ঘটনা তখনই বলা যাবে যখন কি এ ইন্টারসেকশন বি ইজ নট ইকুয়াল টু ফাঁকা সেট। তার মানে কি তাদের মধ্যে একটা কমন বিন্দু এক বা একাধিক থাকবে, তখন কি সেই সেটটার মান কিন্তু আর ফাঁকা সেট হবে না। ফাঁকা সেট মানে কি যে সেখানে কোনো উপাদান নাই, কিন্তু আমাদের অবর্জনশীল ঘটনায় কি হবে, তাদের ভিতরে কমন পয়েন্ট থাকবে, এই জন্য এটা হবে নট ইকুয়াল টু ফাঁকা সেট। তাহলে কি তার সম্ভাবনাও হবে যে নট ইকুয়াল টু 0, তাহলে কি 0 হবে না, 0 বাদে যে কোনো মান হতে পারে, 0 থেকে 1 এর মধ্যে যে কোনো মান এটা নিতে পারে। তাহলে দেখো যে আমরা একটা ছক্কা নিক্ষেপ করলে তার উপাদান কয়টা, 6টা। এখন বলছে কি দেখো যে ছক্কার উপরের পিঠে প্রাপ্ত জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেটকে আমরা এ ধরেছি, সেটা হচ্ছে 2 4 6। এবং আরেকটা ঘটনা যেটাকে আমরা বি বলছি, সেটা হচ্ছে বলছি যে একটা ছক্কা নিক্ষেপ করলে 3 দ্বারা বিভাজ্য ঘটনা। 3 দ্বারা বিভাজ্য মানে কি, যে সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, যার কোনো ভাগশেষ থাকবে না। তাহলে সেরকম জিনিস কি কি আসছে দেখো, 3 দ্বারা বিভাজ্য, 3 নিজে একটা, আর 6, কারণ 3 দুগুণে 6, সেখানেও কোনো ভাগশেষ থাকে না। তাহলে বি ঘটনাটা হচ্ছে 3 আর 6। তাহলে দেখো এ আর বির মধ্যে কমন পয়েন্ট কি, দেখো এ তেও 6 আছে, বি তেও 6 আছে, তাহলে কি এদের একটা সাধারণ উপাদান আছে যেটা হচ্ছে 6। তো এই ঘটনাকে আমরা তখন বলবো এ আর বি ঘটনা পরস্পর ঘটনা দুটি বর্জনশীল ঘটনা। আর যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্বাধীন ঘটনা বা অনির্ভরশীল ঘটনা, যেটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। স্বাধীন ঘটনা, স্বাধীন মানে কি মুক্ত, যার কোনো বাধা বিপত্তি কোনো কিছুই নেই, সে কারোর দ্বারা প্রভাবিত হয় না বা কেউ তাকে প্রভাবিত করতেও পারে না, সে স্বাধীন, নিজের ইচ্ছা মতো করে, সে কারোর উপরে নির্ভর করে না। এই ধরনের ঘটনা হচ্ছে আমাদের স্বাধীন ঘটনা। তো বলছে কোনো ঘটনা ঘটা বা না ঘটা যদি অন্য কোনো ঘটনা দ্বারা প্রভাবিত না হয় বা নির্ভর না করে, যে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা ঘটার ক্ষেত্রে অন্য কোনো ঘটনার সাথে কোনো সম্পর্ক যুক্ত নয়, তখন তাদেরকে বলা হচ্ছে স্বাধীন ঘটনা বা নির্ভরশীল ঘটনা। তো এখানে আমরা দেখো গাণিতিকভাবে কিভাবে এই স্বাধীন ঘটনাটাকে আমরা প্রকাশ করতে পারি। যে ধরো দুটো ঘটনা এ আর বি কে পরস্পর স্বাধীন ঘটনা তখনই বলবো যখন এইভাবে এদেরকে লেখা যাবে ম্যাথমেটিক্যালি। বলছে তাদের কমন পয়েন্টের যে প্রবাবিলিটি আছে সেটা যদি তাদের আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফলের সমান হয়, তখন আমরা এ আর বি ঘটনাকে বলবো স্বাধীন ঘটনা। তাহলে লিখেছি কি probability of A intersection B equal to, যদি probability of A into probability of B লিখতে পারি তাহলে আমরা বলবো A আর B ঘটনা দুইটা স্বাধীন ঘটনা। তাহলে একটা প্রশ্নে যদি A আর B এর মান দেওয়া থাকে সেখান থেকে আমরা এইটা স্যাটিসফাই করলেই বলতে পারবো A আর B ঘটনা দুটি স্বাধীন ঘটনা। তাহলে কি এ ঘটনা বি ঘটনার উপরে কোনোভাবেই নির্ভরশীল নাই।
যদি আমি একটা কয়েন থ্রো করি, সেখানে ঘটনা কি দুইটা, একটা হেড একটা টেল। ধরো দুইটা কয়েন থ্রো করলাম, প্রথম কয়েনে হেড পড়ছে, দ্বিতীয় কয়েনে টেল পড়ছে। তাহলে দেখো, প্রথম কয়েনে হেড পড়া কি ওই দ্বিতীয় কয়েনের উপর নির্ভর করছে? আবার দ্বিতীয় কয়েনে যে টেল পড়ছে সেটাও কিন্তু প্রথম কয়েনের উপর নির্ভর করেনি। তাদের মধ্যে কোনো প্রকারের সম্পর্ক নেই যে প্রথমটাই হেড পড়লে দ্বিতীয়টাই টেল পড়া যাবে না। তারা স্বাধীনভাবে, আমি টস করেছি, দুটাতে দুই রকম জিনিস আসছে। এটা হচ্ছে স্বাধীন ঘটনা। আরেকটা আছে অধীন বা নির্ভরশীল ঘটনা, যেটা বলে ডিপেন্ডেন্ট ইভেন্ট। তার মানে কি, এটা আলটিমেটলি কি বলছে, একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা আরেকটা ঘটনার উপরে নির্ভর করবে বা আরেকটা ঘটনা দ্বারা প্রভাবিত হবে, তখন সেই ঘটনাকে বলছি আমরা নির্ভরশীল ঘটনা বা অধীন ঘটনা। বলছে কোনো ঘটনা ঘটা বা না ঘটা যদি অন্য কোনো ঘটনার দ্বারা প্রভাবিত হয় বা নির্ভর করে, তবে তাদেরকে নির্ভরশীল ঘটনা বা অধীন ঘটনা বলে। এই ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথম ঘটনাটা স্বাধীন হবে, প্রথম ঘটনাটা স্বাধীনভাবে ঘটবে, আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে প্রথম ঘটনার উপর নির্ভর করে ঘটবে। তাহলে দুটো ঘটনা যদি থাকে, প্রথম ঘটনাটা আমাদের হবে স্বাধীন ঘটনা, আর দ্বিতীয়টা ঘটনাটা হবে অধীন ঘটনা, যেটা এই ঘটনার উপর নির্ভর করে ঘটবে। দেখো, একে আমরা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করতে পারি। বলছে দুটি ঘটনা এ ও বি কে পরস্পর অধীন ঘটনা বলা হবে যদি, প্রথমটা দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এখানে দেখো প্রথম ঘটনা কি এ, এটার হচ্ছে সম্ভাবনা, এ ঘটনার সম্ভাবনা যেটা প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, এই যে মাঝখানে যে দাগ এটাকে বলা হয় গিভেন এ। তার মানে কি, এখানে এ ঘটনাটা আমাদের স্বাধীন ঘটনা, সেই ঘটনার উপরে নির্ভর করছে বি ঘটনাটা। তার মানে কি, এ ঘটনাটা আগে ঘটে যাবে, তারপরে বি ঘটনাটা এ এর উপর নির্ভর করে ঘটবে। এখন দেখো, আমি যদি বলি এ ঘটনাটা হচ্ছে তুমি সকালে ঘুম থেকে উঠলা, আমার টার্গেট হচ্ছে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে যাব। ধরো এ ঘটনাটা তোমার ঘুম থেকে ওঠা, আর বি ঘটনাটা হচ্ছে তোমার কলেজে আসা। তাহলে কি, তুমি যদি ঘুম থেকে উঠতে পারো, ঘুম থেকে উঠাটা কি তুমি স্বাধীনভাবে উঠছো, এই ঘুম থেকে উঠার উপরে ডিপেন্ড করছে তুমি কলেজে আসতে পারবে কি না। তুমি কখন উঠলে কখন আসতে পারবে, সেটা কিন্তু তোমার এই ঘুম থেকে উঠার উপরে নির্ভর করছে। তাহলে এই ঘটনাটা স্বাধীন ঘটনা, আর তুমি যেটা হচ্ছে ঘুম থেকে ওঠা, আর কলেজে আসা বি, যেটা তোমার ঘুম থেকে ওঠার উপরে নির্ভর করছে, তো এটা হচ্ছে অধীন ঘটনা। তো এরকম যদি আমরা এ কে স্বাধীন ঘটনা ধরি, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারবো, যেখানে বলছে প্রবাবিলিটি অফ এ ইজ গ্রেটার দ্যান 0, যার এর প্রবাবিলিটি হচ্ছে 0 থেকে বড় হবে। আর একটা জিনিস, যেটা যদি আমরা বি ঘটনাকে স্বাধীন ঘটনা ধরি, তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এখানে আমরা বলছি বি ঘটনাটা স্বাধীন ঘটনা, তাহলে কি প্রবাবিলিটি অফ বি ইনটু প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এখানে বি ঘটনাটা আগে ঘটবে, তার উপরে ডিপেন্ড করে আমরা এ ঘটাবো। তাহলে এখন কি হবে, আমাদের তোমার ঘুম থেকে ওঠাটা হচ্ছে বি ঘটনা, আর কলেজে আসাটা হচ্ছে এ ঘটনা। তাহলে কি, তুমি ঘুম থেকে উঠলেই তার উপর ডিপেন্ড করে তুমি কলেজে আসতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের নির্ভরশীল বা অধীন ঘটনা। স্বাধীন ঘটনা হলে কি হবে, যে দুটো ঘটনা একটা আরেকটার সঙ্গে রিলেটেড না, তারা ইন্ডিপেন্ডেন্টলি ঘটবে। আর যখন অধীন ঘটনা হবে, তখন কি একটা ঘটনার উপর নির্ভর করে আরেকটা ঘটনা ঘটবে, এটা হচ্ছে অধীন ঘটনা। তো এখানে যে বিষয় বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনায় কি বলছে, যে দুটো ঘটনার মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না, আর অবর্জনশীলে কি, দুটো ঘটনার মধ্যে সাধারণ বিন্দু থাকবে। স্বাধীন ঘটনায় কি বলছে, দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, আর অধীনে হচ্ছে সম্পর্ক থাকবে। বর্জনশীল ঘটনা, অবর্জনশীল, স্বাধীন আর অধীন, এই চারটা জিনিস কিন্তু গুলাই ফেলবে না। বর্জনশীল আর স্বাধীন আলাদা জিনিস। বর্জনশীল বলছে কি, তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না,
দুটো ঘটনা রিলেটেড হতে পারে কিন্তু তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না। কিন্তু স্বাধীন ঘটনায় কি বলছে যে তাদের মধ্যে কোনো সম্পর্কই থাকবে না, আলাদা আলাদা দুটো ঘটনা। আর অবর্জনশীলে কি বলছে যে তাদের মধ্যে সাধারণ বিন্দু থাকবে। আর অধীন ঘটনা কি বলছে যে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, একটার উপর ডিপেন্ড করে আরেকটা ঘটবে। তো এই চারটা ঘটনা কিন্তু আলাদা আলাদা বিষয়, চারটা আলাদাভাবেই মনে রাখবে, একটার সঙ্গে একটা কিন্তু মিলাবে না বা একটা কিন্তু আরেকটার সাথে মিলবেও না, চারটাই আলাদা জিনিস। তো এই জিনিসগুলো যদি তুমি ক্লিয়ার হতে পারো তাহলে কিন্তু এই অধ্যায় তোমার কাছে একেবারে ইজি। আর একটা কথা বলে রাখি, এই অধ্যায় থেকে আমাদের প্রতি বছর বোর্ড পরীক্ষায় দুটো করে কোশ্চেন আসে সৃজনশীলে। তো আমি একটা অধ্যায় পড়লে দুটো প্রশ্নের অ্যান্সার করতে পারবো। তো আমার কাছে মনে হয় এই অধ্যায়টা পড়া লাভবান। আমি যদি এখানে দুটো প্রশ্নের অ্যান্সার করতে পারি, পিছনের দিক দিয়ে যে কিছু কিন্তু আমি অধ্যায় বাদও দিতে পারবো, সেদিক থেকে আমার সুবিধা আছে বা বেনিফিট থাকবে। তো এই অধ্যায়ের এই কনসেপ্ট গুলো যদি তোমার ক্লিয়ার থাকে, অধ্যায়টা তোমার কাছে সবচেয়ে সহজ হবে। এবং এই অধ্যায়টা সহজ, হয়তো বইয়ের পৃষ্ঠা দেখলে মনে করবো অনেক বড়, কিন্তু একই জিনিস, অঙ্কগুলো একই ধরনের অঙ্ক অনেকগুলো করা আছে, তাই অধ্যায়টা অনেক বড় দেখায়, কিন্তু এই অধ্যায়টাই সব থেকে সহজ অধ্যায়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সামনের ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।